ভারতবর্ষ ব্যবসায়ীদের যে সুবিধা দেয় বাংলাদেশ সরকার সে সুযোগ সুবিধা দিতে পারে না, এরকম বললেন খোদ বাংলাদেশের এক ব্যবসায়ী। শুধু তাই নয়, শেখ হাসিনার পদত্যাগের পর দেশের যে ছবি যে অশান্তকর ছবি আমাদের চোখের সামনে ভেসে উঠেছে, নিঃসন্দেহে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানির উপরও এফেক্টিভ হয়েছে, প্রভাব বিস্তার করেছে, যা খোদ বাংলাদেশের যে ব্যবসা বা বণিক মহল তাদেরও উদ্বেগের কারণ। কি বললেন সেই ব্যবসায়ী নিঃসন্দেহে শোনাবো। তার আগে বলি, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি নিঃসন্দেহে একটু সাবস্ক্রাইব করে দিন। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আর আমি শিবম। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে যাতে মানুষ বিনিয়োগ করে, দেশীয়রা এবং বিদেশিরা, তার জন্য কি কি সুযোগ দিচ্ছে এটা আপনি ইন্ডিয়ার ওয়েবসাইটে গেলে দেখবেন, লেখা আছে। সেখান থেকে আমি নিয়েছি। সেটা হলো কি, কর্ণাটকা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, এখানে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে উড়িষ্যায় আছে 50 কোটি টাকা পর্যন্ত সরকার দিবে। এটার কোনো সরকার এমনি দিয়ে দিবে আপনাকে, আপনার 25% পর্যন্ত ল্যান্ডের টাকা খরচ দিবে। বাংলাদেশের এক ব্যক্তি বা ব্যবসায়ী সরাসরি সাংবাদিক সম্মেলনে যে কথাগুলো বললেন, নিঃসন্দেহে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট। একদিকে যেমন লাগাতার ভারত বিরোধী আন্দোলন সামাজিক ক্ষেত্রে বাংলাদেশে প্রভাব বিস্তার করেছে, ঠিক তার মধ্যেই এক ব্যবসায়ী একদম উদারতার সঙ্গে, সাহসিকতার সঙ্গে আসল কথাগুলো বলে গেলেন, যা বারংবার করে আমি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ভারতের উপর কিছুটা ডিপেন্ডেন্ট, বা ভারত বাংলাদেশের যদি ব্যবসায়ী পরিকাঠামো আরও বেশি শক্তিশালী করতে হয়, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের মানসিকতা ভীষণ মাত্রায় বদলানো প্রয়োজন। আরও একটা বিষয় বলে রাখি, দক্ষিণ এশিয়ায় এই দুটো দেশ অবস্থান করছে, অর্থাৎ ভারত বাংলাদেশ, এর সঙ্গে আছে চীন। যদি দক্ষিণ এশিয়ার ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক এই পরিকাঠামো সুদৃঢ় বা সুগঠিত করতে হয়, তাহলে নিঃসন্দেহে 3 দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের যে পরিকাঠামো সেটাকে সকলের আগে মজবুত করতে হবে। তাহলেই পাশ্চাত্য যারা দেশ আছে, আমেরিকার মতো প্রবল প্রতিক্রমশালী যারা দেশ আছে, যারা বিশ্বের যে কোনো দেশকে ডমিনেট করতে চায়, তাদেরকে কড়া বার্তা দেওয়া সম্ভব। কিন্তু খানিকটা বিষয়টা উল্টো দিকে হচ্ছে। যেভাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টারা মানুষের ভুল বোঝানোটাকে অবলম্বন করে রাজনীতি করতে চাইছেন, তার নিঃসন্দেহে বাংলাদেশের যদি ভবিষ্যৎ নীতি নির্ধারকের নিয়ে অনেক প্রশ্নচিহ্ন তুলে দিতে পারে। কিন্তু তার আগে আমি একটা বাইট আপনাদের দেখাতে চাই। বাংলাদেশের এক ব্যবসায়ী সরাসরি বলছেন, যদি কেউ একটা মহিলাকে চাকরি দেয়, তার 6,000 রুপি তাকে বেতন গভর্নমেন্ট দিবে, এবং পুরুষকে দিলে 5,000 রুপি দিবে। এইটা 5 বছর পর্যন্ত সরকার তাকে দিবে। তো এত সুযোগ সুবিধা ছাইরা ভাই, বাংলাদেশে যেখানে ফ্যাক্টরি সকালে পুরে বিকেলে পুরে, এখানে আসবে? এখানে আসবে না। ভারতবর্ষে কেন ব্যবসায়ীরা ব্যবসা করবেন? কারণ ভারতবর্ষের সরকার যে রকম সুযোগ সুবিধা দেয় তা বাংলাদেশ সরকার স্বপ্নেতেও ভাবতে পারবে না। মহিলাদের নিয়োগ করলে 6,000 টাকা দেবে সরকার। জমি থেকে শুরু করে একাধিক জায়গায় সুযোগ সুবিধা ছাড়, একাধিক জায়গায় ঋণ। অন্ধ্রপ্রদেশ, কেরালা, উড়িষ্যা, একাধিক জায়গায় যদি ব্যবসা করা হয়, নিঃসন্দেহে ভারতীয়রা বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধায় পায়। তার জন্য বিদেশি বিনিয়োগ ভারতবর্ষে শেষ 10 বছরে অনেকটা বেশি হয়েছে। সে তথ্য দিয়ে আমি একটা ভিডিও আলাদা করে বানাবো, কিন্তু আমি এই ভিডিওটা নিঃসন্দেহে বলছি কারণ ব্যবসা বাণিজ্য ভারতবর্ষের যে আমদানি রপ্তানির বাজার, তা বাংলাদেশকে বিভিন্নভাবে ফুলিয়ে ফাঁপিয়েছিল বিভিন্ন কালে। তা খোদ বাংলাদেশের এক ব্যবসায়ী বলছেন, তারা বলছেন কিভাবে বাংলাদেশে ব্যবসা করব। এখানে যে কারখানা পুড়ছে, এখানে যে আইন আদালতের যে তিতিবিচ্ছিরি অবস্থা, এরপরে বিদেশি পুঁজিপাতিরা বা বিদেশি যারা ব্যবসায়ীরা, তারা কি সত্যি বাংলাদেশের ব্যবসাদারের উপরে ডিপেন্ড করবেন? এই প্রশ্ন শুধু আমার নয়, এই প্রশ্ন খোদ বণিক মহলেরও। আবেগকে দূরবর্তী জায়গায় রেখে একটা কথা মাথায় রাখুন, এই সকল কলকারখানায় কিন্তু বহু বাংলাদেশি সাধারণ শ্রমিক, বাংলাদেশি মানুষরা কিন্তু কাজ করেন। সামাজিক মাধ্যমে আরও একটা কথা আমি বিভিন্ন ক্ষেত্রে দেখছি, সেটা নাকি বলছে ভারতীয়রা প্রায় 26 লক্ষ ভারতীয়রা নাকি বাংলাদেশে কর্মরত। বিশ্বাস করুন, আমি ভারতীয় ওয়েবসাইট, বাংলাদেশের একাধিক ওয়েবসাইট, সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক মাধ্যম বিভিন্ন ক্ষেত্রে রিসার্চ করলাম। বিশ্বাস করুন, কোনো জায়গায় এই তথ্য কোথাও পেলাম না
যেখানে বলা হচ্ছে 26 লক্ষ ভারতীয়রা বাংলাদেশে কর্মরত। প্রশ্ন হলো, বাংলাদেশে সরকারি হিসাবে কর্মসংস্থানের সংখ্যাটা কত? বাংলাদেশে সরকারি কত শতাংশ মানুষ সরকারি চাকরি বা বেসরকারি চাকরির উপর ডিপেন্ড করে আছে? সেখানে আবার 26 লক্ষ সংখ্যাটা কিন্তু বাংলাদেশের জনসংখ্যার নিরিখে অনেকটা বড়, প্রায় 10%-এর উপরে। কিভাবে বাংলাদেশে চাকরি করছেন এই তথ্য বাংলাদেশ সরকার অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে জানাক, না হলে হাওয়ায় ভাসিয়ে দিলে ভারত সরকার যে এই বিষয়টি খুব ভালোভাবে সুস্থভাবে নেবে আমার মনে হচ্ছে না। কারণ অবিলম্বে এই বিষয়টি নিয়ে কলকাতা মিডিয়া থেকে শুরু করে একাধিক দেশের মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। তারা সরাসরি প্রশ্ন তুলেছেন 26 লক্ষ চাকরি কোথা দিয়ে দিল বাংলাদেশ সরকার। এই অন্তত কলকাতা মিডিয়ার বাইরেও যদি দেখেন, খোদ তসলিমা নাসরিন লেখিকা কবি এই প্রশ্ন তুলেছেন, কোথা দিয়ে ভারত সরকারের কোন তথ্য দেখে জানা গেল বা বাংলাদেশ সরকারের কোন তথ্য থেকে জানা গেল 26 লক্ষ চাকরি নাকি বাংলাদেশে করছেন ভারতীয়রা। যদি এই তথ্য কারোর কাছে জানা থাকে নিঃসন্দেহে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি এটা নিয়ে ভিডিও বানাতে চাই। তবে যাই হোক, মূল আলোচনায় ফিরি। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কীভাবে ব্যবসা বাণিজ্যের হাল ফিরবে আমার তো জানা নেই, কিন্তু যদি এই ভারত বিদ্বেষী মন্তব্য রাজনৈতিক ক্ষেত্রে আসে তাহলে নিঃসন্দেহে ব্যবসা বাণিজ্য যে সেই তিমিরেই থেকে যাবে। দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশের তকমা ছেড়ে অনুন্নত দেশে পরিণত হতে চলেছে বাংলাদেশ, তা বোঝার জন্য কোনো রাজনৈতিক বিশ্লেষক হওয়ার প্রয়োজন নেই। এবার আসি সম্পূর্ণ অন্য প্রসঙ্গে, কারণ এই বিষয়টা আমার অত্যন্ত রাজনৈতিক এবং কূটনৈতিক একটা চাল মনে হয়েছে ভারতের। আপনারা জানেন, ভারত থেকে আদানি যে পাওয়ার, সেই আদানি পাওয়ারের 100% বিদ্যুৎ একটি নির্দিষ্ট ঝাড়খণ্ডের প্ল্যান্টের 100% বিদ্যুৎ সরবরাহ করা হতো বাংলাদেশে। এবং সেই আদানি পাওয়ারের 2018 সালে শুরু হওয়া ঝাড়খণ্ডের এই প্ল্যান্টটা এই শর্তেই শুরু হয়েছিল যে সেখানে 100% বিদ্যুৎই তোমাকে সরবরাহ করতে হবে বাংলাদেশে। আপনারা জানেন, এর আগে ভারতের সাথে বাংলাদেশের এই বিদ্যুৎ রিলেটেড একটি চুক্তি হয়, যেখানে বাংলাদেশের এবং ভারতের মধ্যে অঙ্গীকার তারা করে ভারত থেকে তারা বিদ্যুৎ কিনবে বা ভারতের বিদ্যুৎ তারা ব্যবহার করবে। ঠিক তার জন্যই আদানিকে 2018 সালে একটি বরাত দেওয়া হয় যে তোমার একটি নির্দিষ্ট প্ল্যান্টের বিদ্যুতের 100%ই তুমি বাংলাদেশে সরবরাহ করবে। ঝাড়খণ্ডে 1600 মেগাওয়াট টনের এই বিদ্যুতের প্ল্যান্টটি আদানিরা তৈরি করেন এবং 2018 থেকে 2024 এই 5-6 বছর সম্পূর্ণভাবে আদানির ওই নির্দিষ্ট প্ল্যান্টের বিদ্যুৎ ভারতবর্ষ থেকে বাংলাদেশে সরবরাহ করা হয়েছিল। এর ফলে বাংলাদেশের যে বিদ্যুতের ঘাটতি তা কিন্তু অনেকটা কমে যায় এবং বাংলাদেশি মানুষদের যে কারেন্ট অফ হওয়ার একটা সমস্যা, বিদ্যুৎ চলে যাওয়ার একটা সমস্যা, তা থেকে তারা আস্তে আস্তে রিকভার করতে শুরু হয়। এই বিদ্যুৎ শুধুমাত্র সামাজিক কাজকর্মে ব্যবহার হয় না, ব্যবসা থেকে শুরু করে অফিস আদালত সরকারি সমস্ত জায়গায় আদানির এই বিদ্যুৎ কিন্তু বাংলাদেশে যে বিদ্যুতের ঘাটতি বা বিদ্যুতের সমস্যা, যা বাংলাদেশের বড় সমস্যা ছিল, তা কিন্তু মেটাতে শুরু করে। আমি একটু তথ্য আপনাদের বলি। তথ্য যদি দেখেন, 2023 এবং 24 শেষ অর্থবর্ষে $100 কোটি বেশি রপ্তানি হয়েছিল বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন আমদানি রপ্তানি ব্যবসায়িক চুক্তিতে। ভারত $1100 কোটি রপ্তানি করেছিল ভারতবর্ষ থেকে বাংলাদেশে, যার মধ্যে প্রায় 9.5% ছিল এই আদানি পাওয়ারের বিদ্যুৎ। অর্থাৎ প্রায় 10% কাছাকাছি বিদ্যুৎ কিন্তু ভারত বাংলাদেশে সরবরাহ করেছিল এবং দুই দেশের ব্যবসায়িক যে পরিকাঠামো সেটাকে কিন্তু সুদৃঢ় করেছিল এই আদানির বিদ্যুৎ। পরবর্তীকালে ঠিক 2 বছর আগে যদি দেখেন, বিদ্যুৎ রপ্তানি করে ভারত আয় করেছিল প্রায় $49 কোটি 80 লক্ষ এবং বাংলাদেশ সরকারও কিন্তু বিভিন্ন মাধ্যমে আমদানি রপ্তানি করে প্রায় একই পরিমাণ টাকা কিন্তু ভারত থেকে বিভিন্ন কাজে আয় করতে পেরেছিলেন। ভারত 2023-24 1193 কোটি ইউনিট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করে, যার মধ্যে 750 কোটি গেছিল আদানি থেকে। অর্থাৎ 50% বেশি বিদ্যুৎ কিন্তু বাংলাদেশ আদানি থেকে পেয়েছিল শেষ 1 বছরে। অর্থাৎ বাংলাদেশের যে বিদ্যুৎ প্রয়োজন, বিদ্যুৎ যে খরচ হয়, তার সিংহভাগই বিদ্যুৎ গেছিল আদানিতে। শুধু আদানি নয়, ভারতবর্ষের আরও 4টে কোম্পানি বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করে। কোন 4টে কোম্পানি? বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড, পিটিসি ইন্ডিয়া লিমিটেড, সেম্বাক এনার্জি লিমিটেড এবং আদানি পাওয়ার, যার মধ্যে 100% বিদ্যুৎ আদানি পাওয়ারেরই একমাত্র কোম্পানি যারা 100% বিদ্যুৎই বাংলাদেশে সরবরাহ করে। এই আদানি পাওয়ারের এই সংস্থাকে এবার নতুন করে ছাড়পত্র দিল মোদী সরকার।
কি ছাড়পত্র দিল? বলা হলো আদানি সরকারের যে প্ল্যানটি শুধুমাত্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করার জন্য তৈরি হয়েছে, তারা শুধু বাংলাদেশে নয়, এখন থেকে ভারতবর্ষেও বিদ্যুৎ সরবরাহ করতে পারে। অর্থাৎ কার্যত এটা কি কোথাও একটা বার্তা দেওয়া হলো বাংলাদেশে, যদি আমাদের বিরুদ্ধে এই রকম বিদ্বেষমূলক মন্তব্য তোমাদের জারি থাকে, তাহলে কিন্তু তোমাদের যে মেন সোর্স, সমাজ চলার জন্য বিদ্যুৎ যতটা প্রয়োজন, সেইটা কিন্তু কোথাও গিয়ে একটুখানি টালমাটাল একটা জায়গায় তৈরি হতে পারে। বা কোথাও গিয়ে ব্যবসায়ী আদান প্রদানের এই বিষয়টি যে কতটা সুদৃঢ়, এটাই কি বোঝানোর চেষ্টা করা হলো বাংলাদেশে। এটাকে কার্যত রাজনৈতিক বিশ্লেষকরা মোদির চাল হিসাবেও দেখছেন। কিন্তু কেন মোদির চাল, কেনই বা ভারত সরকারের চাল বলা হচ্ছে? বলছে ভারত বিদ্বেষী এমন মন্তব্য বাংলাদেশের উপদেষ্টারা করছেন এবং এর ডিরেক্ট এফেক্ট যদি আমদানি রপ্তানিতে পড়ে, তাহলে অনেক লক্ষ সাধারণ মানুষ ভুক্তভোগী হবেন। ভারতীয়রা কিছুটা সাফার করতে পারেন, কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বাংলাদেশের সমাজ। আপনারা জানেন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি বিভিন্ন জ্বালানি দ্রব্য যেমন ডিজেল সরবরাহ করে ভারত থেকে বাংলাদেশে, তার পরিমাণটা প্রায় 82,96,00,00,000 এত টাকার বা এত পরিমাণ ডিজেল কিন্তু বাংলাদেশে যায় ভারত থেকে। পাশাপাশি 3 নম্বর হলো তুলা বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি, যেটা 3 নম্বরে আছে, যার আদান প্রদানের পরিমাণ প্রায় 59,58,00,00,000। উল্লেখযোগ্যভাবে বলা যায় ডিজেল, বিদ্যুৎ কিংবা তুলা এই ইন্ডাস্ট্রির সঙ্গে কিন্তু কয়েক লক্ষ বাংলাদেশি কারিগর বা শ্রমিক বা মানুষ কিন্তু জড়িত। যদি আদানি এই বাংলাদেশে ব্যবসা বাণিজ্য কমিয়ে দেয়, তাহলে কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশের সাধারণ মানুষের উপর সরাসরি এফেক্ট হবে, সরাসরি কিন্তু তারা ভিক্টিমাইজড হবে। তাই নিঃসন্দেহে বলা চলে মোদির একদম কড়া বার্তা, ভারতবর্ষের একদম কড়া বার্তার পর বাংলাদেশ কি এই বিদ্বেষমূলক এই রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক থেকে বিরত থাকবেন, নাকি তারা তাদের মতো করে চলার চেষ্টা করবেন এবং পরবর্তীকালে অনেক সাধারণ মানুষ কিন্তু নিজের দৈনন্দিন জীবনে ভুক্তভোগী হবেন? আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে আমাদের জানাবেন। আপনাদের এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন। ধন্যবাদ।